সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল প্রেজেন্টস স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান হেলথ টক। বরাবরের মতোই আমি সাথে আছি ডক্টর টিআর পিতামা। স্টুডিওতে উপস্থিত আছেন সুনামধন্য চিকিৎসক ডক্টর আশিস কুমার চক্রবর্তী, ম্যানেজিং ডাইরেক্টর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আপনাকেও ধন্যবাদ এবং সকল দর্শক শ্রোতাকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সাধারণত এই ধরনের অনুষ্ঠানে আমরা রোগ নিয়ে কথা বলি, তবে আজ আমরা একটু অন্যরকমভাবে শুরু করতে চাই। শুরুতে জানতে চাই একজন চিকিৎসক হিসেবে আপনার বিশেষায়িত জ্ঞান, আপনার ব্যক্তি জীবন এবং কেন আপনি চিকিৎসা সেবাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। আরে বিয়ে সাহেব যে একটু রেস্ট নেন। মেয়ের বিদায়ের দিন, বাবা রেস্ট নিতে পারে। আরে আপনি বসেন। ঠিক আছে। এই না 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 না, তুই টেনশন করিস না মা। আঙ্কেল, এই বাবা বাবা ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। আপনার বাবার কি আগে কখনো বুকে ব্যথা হয়েছে? মাঝে মাঝে করতো, কিন্তু গ্যাসের ব্যথা মনে করে খুব একটা গুরুত্ব দিত না। বুকে ব্যথা কখনোই অবহেলা নয়। আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, এনজিওগ্রাম লাগবে। আপনার বাবার এ দুটো ব্লক ধরা পড়েছে, ওনার রিং পরাতে হবে। ডক্টর, আপনার যেটা ভালো মনে হয় প্লিজ আপনি ওইটাই করেন। থাকুন নির্ভয়ে, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। বাবা কাঁদছিস কেন পাগলি? আমি তো ভালো হয়ে গেছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আছে আমার পাশে, ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। স্যার, অনেক রোগী চিকিৎসার জন্য বিদেশ যান। এক্ষেত্রে দেশীয় হাসপাতালগুলো কিভাবে তাদের সেই আস্থা তৈরি করতে পারে? এটি আসলে একটি প্রেস্টিজের বিষয়। যার অর্থনৈতিক সচ্ছলতা আছে, সামর্থ্য আছে, তিনি বিদেশ যাবেন। আপনার যেহেতু কোনো আইন নাই যে আপনি বিদেশ গিয়ে চিকিৎসা করতে পারবেন না, সুতরাং কিছু লোক বিদেশ যাবেই। কিছু লোক বিদেশে গিয়ে মারা যাওয়াটাকেও, আমি সরি টু সে, একটা তার জীবনের ইনিংস মনে করে। শুধু কি বাংলাদেশের মানুষ বিদেশ যাচ্ছে? নো, বাংলাদেশের মানুষ কলকাতায় যাচ্ছে, কলকাতার মানুষ চেন্নাই যাচ্ছে, চেন্নাইয়ের মানুষ দিল্লি যাচ্ছে, দিল্লির মানুষ থাইল্যান্ড যাচ্ছে, থাইল্যান্ডের মানুষ সিঙ্গাপুর যাচ্ছে, সিঙ্গাপুরের মানুষ আমেরিকা ইংল্যান্ড যাচ্ছে। এটি ইটস এ সাইকেল, যাবেই। এখন প্রশ্ন হচ্ছে যে আবারও বলেছি যে এখানেও গণমাধ্যমের ভূমিকা। গণমাধ্যম যত বেশি এদেশের হেলথ কেয়ারকে ফোকাস করবে, আমি তো আমার প্রচার করছি, আমি আমার ফেসবুকে দিচ্ছি, ডিজিটাল প্রচার করছি, পত্রপত্রিকায় দিচ্ছি, সবই করছি, কিন্তু গণমাধ্যমের একটি মেসেজ বা একটি যে হ্যাঁ বাংলাদেশের ওয়ার্ল্ডের সবচেয়ে কম খরচে কিডনি প্রতিস্থাপন হয়, অথবা বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ারের সাফল্য এত %, বাংলাদেশ এখন হৃদরোগ চিকিৎসায় গর্ব করে, রোগীদের বিদেশ যেতে হয় না, এই মেসেজগুলি কিন্তু অনেক বড় দেবে। বা বাংলাদেশে চিকিৎসার ব্যয় পৃথিবীর সবচেয়ে কম। মানুষ নেগেটিভ কথা বলে যে বাংলাদেশের চিকিৎসার ব্যয় কোটি কোটি টাকা। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই যে বাংলাদেশে 2.5 থেকে 3 লাখ টাকা একটা বাইপাস করা যায়। এটাই ইন্ডিয়ার মধ্যমমানের হাসপাতালে 7 থেকে 8 লাখ রুপি, আরও বড় হাসপাতালগুলিতে 10-15 লাখ রুপি, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে 50 লাখ টাকা, ইংল্যান্ড আমেরিকা তো বাদই দিলাম। তারপর সেখানে থাকা, খাওয়া, প্লেন ভাড়া, শ্রীলেদারের জুতার ব্যাগ কেনা কিংবা মোস্তফা মার্টের শপিং তো বাদই আছে। তো এগুলির ভিড়ে বাংলাদেশের মানুষের কাছে কেন, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, বাংলাদেশে একজন ডাক্তার স্পেশালিস্ট দেখাইতে 500, 700, 1000 টাকা লাগে। আপনি বিদেশে গিয়ে যে কোনো একটা স্পেশালিস্ট দেখাতে গেলে মিনিমাম $200 থেকে $300 বা পাউন্ড লাগবে, প্রায় 50,000 টাকা। তাহলে বাংলাদেশের চিকিৎসা খরচ কম। এখন মানুষ কি কারণে মনে করে যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এক্সপেন্সিভ, ডাক্তারদেরকে নেগেটিভ কথা বলে, ডাক্তাররা ডাকাত, এসব বাজে বাজে কথা বলে? কারণ বাংলাদেশের হেলথের কোনো বাজেট থাকে না। উনি যখন বিদেশ যাচ্ছে তখন তো তিনি একটা বাজেট করে যাচ্ছে।
ডাক্তার বলল আপনার খরচ হবে 3 লাখ রুপি, দ্যাট ইজ প্রায় 4 লাখ টাকা। উনি নিয়ে যাচ্ছে 5 লাখ টাকা, কোনো রিস্ক নিচ্ছে না। অ্যান্ড বাংলাদেশে কী করছে, বুকে ব্যথা হচ্ছে 500 টাকা নিয়ে আসছে, ডাক্তারের ভিজিট 600 টাকা, ওই ডাক্তার 100 টাকা কম রাখে নাই, বাস। বাংলাদেশের ডাক্তারের মতো খারাপ পৃথিবীতে নাই। বাংলাদেশের টাকা খরচ, এর অন্যতম প্রধান কারণ হচ্ছে মানুষ পকেটে টাকা চিকিৎসা করে। যদি হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হতো তাহলে ডাক্তার রোগীর মধ্যে টাকা পয়সা নিয়ে কোনো আলোচনাই থাকতো না। ডাক্তার রোগীর সম্পর্ক হতো প্রফেশনাল, ক্যাশলেস, কার্ড নিয়ে আসতো, দিত, কার্ড পাঞ্চ করতো, ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিবে। বিদেশের চিত্র হচ্ছে এটা। এই জন্যই মানুষ বিদেশের চিকিৎসাকে খুব চমকপ্রদ বলে, গর্ব করে, মনে করে যে ফ্রি চিকিৎসা। আসলে কিন্তু ফ্রি না, সে বছরের শুরুতেই টাকা দিয়ে রাখছে। স্যার, রোগীদের আস্থা অর্জনে ডক্টর পেশেন্ট রিলেশনশিপের গুরুত্ব কতখানি? এখন কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ নেগেটিভ কথা বলে ফেলে। আমি অপেক্ষা করছি, ওই ডাক্তার এই করছে, ডাক্তার ওষুধ কোম্পানি টাকায় সিনেমা দেখতে গেছে, ইত্যাদি ইত্যাদি বলে। তখন মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে, চিকিৎসকরাও সচেতন হচ্ছে। সুতরাং আমি যেটি বলবো যে আমাদের পেশাদারিত্ব বাড়াতে হবে। পেশাদারিত্ব বাড়ানোর জন্য রোগীর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই যে রোগী যে কথাটি বলে যে অযথা ডাক্তার টেস্ট লিখছে, অযথা ওষুধ লিখছে, কখনো কখনো ডেট এক্সপায়ারি ওষুধও পাওয়া যাওয়ার কথা শোনা যাচ্ছে। কোনো কোনো ডাক্তার তার ব্যাগের মধ্যে ওষুধের কৌটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিক্রির জন্য। এগুলি অপেশাদার, এগুলি করা যাবে না। নির্দিষ্ট সেন্টারে ডায়াগনস্টিক্স টেস্ট একদম বাধ্যতামূলক করা। হ্যাঁ, আপনি গাইড দিতে পারেন রোগীকে। রোগী যদি বলে যে স্যার আমি টেস্টগুলি কোথায় করব, যে আপনি এখানে করতে পারেন, এরা মানসম্মত। কিন্তু আপনি ওখান থেকে করে না আসলে আমি দেখবই না বা রোগীর রিপোর্টকে ছুঁড়ে ফেলে দেব, সেগুলি হচ্ছে কিন্তু অনাস্থা সৃষ্টি করছে। তখন রোগীরা মনে করছে ডাক্তার বোধহয় তার কোনো একটা স্বার্থের কারণে এরকম করছে। হয়তো ডাক্তার ভালোর জন্যই করেছে, কিন্তু সেটাকে বুঝিয়ে বলতে হবে, পরিবেশটাও এরকম করতে হবে। তাহলে কিন্তু ডাক্তার রোগী সম্পর্কের, এবং আবারও বলছি এখানেও গণমাধ্যমের ভূমিকা আছে। গণমাধ্যম যত পজিটিভ নিউজ ছাড়া পাবে, যেমন এই রোগীর সাথে এই ডাক্তারের সম্পর্ক, এরকম গল্পগুলিও কিন্তু ছাপানো হতে পারে। এগুলিও কিন্তু সপ্তাহে একদিন যে ছুটির দিনের বিশেষ ম্যাগাজিন বের হয়, সেখানে কিন্তু হতে পারে যে একজন ডাক্তারের সাথে রোগীর সম্পর্কটা এরকম যে রোগী মারা গেছে, তার শ্রাদ্ধে কিংবা কুলখানিতে ডাক্তার তার বাড়িতে গেছে। এরকম ঘটনা কিন্তু আই এম সো লাকি যে আমি কিন্তু এরকম ঘটনার সাক্ষী। একই ছাতার নিচে বা একই আমব্রেলার নিচে যদি আমরা সমস্ত স্বাস্থ্যসেবাগুলো একসাথে পেতে চাই, তাহলে ইউনিভার্সাল মেডিকেল কলেজ একটি অনন্য উদাহরণ আমাদের মধ্যে তৈরি করতে পারে। সাধারণত ঈদের সময়ে বেশিরভাগ হাসপাতালসমূহ সীমিত পর্যায়ে কার্যক্রম চালু রাখে। এক্ষেত্রে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ঈদ পরিকল্পনা কি? আমরা একটি আমাদের স্লোগান বলেছি যে ঈদের এই শুনশান নীরবতায় আপনার পাশে যেও থাকুক আর না থাকুক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আছে সারা বছরের মতোই, দিবারাত্রি 24 ঘন্টা। অর্থাৎ আমার স্লোগানের মধ্যে কিন্তু আমি সব বলে দিয়েছি যে ইউনিভার্সাল মেডিকেল কলেজের কার্যক্রম একদম সারা বছরের মতোই আমাদের পবিত্র ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গাপূজা, রোজা সব কিছুতে সমানভাবে 365 দিন 24x7 সার্ভিস চালু আছে। আমাদের একদম ওয়ান স্টপ কার্ডিয়াক সেন্টার, ওয়ান স্টপ ক্রিটিক্যাল কেয়ার সেন্টার, 0 to অ্যাডাল্ট আইসিইউ, গাইনি অপস, ইমার্জেন্সি, ট্রমা বা অ্যাক্সিডেন্ট, যেই সার্ভিসগুলি ঈদের সময় বা ফেস্টিভ্যালগুলোতে বেশি প্রয়োজন হয়, এগুলি আমাদের একেবারে 100% চালু আছে। আমরা প্রার্থনা করি এই ফেস্টিভ্যালটি আনন্দময় হোক, কিন্তু তারপরেও সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে অন্য কোনো হাসপাতালে দেখা গেল অপারেশন পরবর্তী জটিলতা, হয়তো ওই হাসপাতালটিতে আইসিইউ নেই, কিংবা একটি বাচ্চা ভূমিষ্ঠ হলো, হওয়ার পরে তার এনআইসিইউ সাপোর্ট লাগবে, কিংবা যদিও এই ঈদে কোরবানি দেওয়া হয় না, কখনো কখনো কোরবানি দিতে গিয়ে দেখা যায় অনেক বড় ট্রমা হয়েছে, হাতে কোপ পড়েছে, ইনজুরি হয়েছে, বড় ধরনের কাট ইনজুরি, যেগুলির জন্য ইমার্জেন্সি ভাস্কুলার এবং অর্থোপেডিক সার্জারি দরকার। সব সার্ভিসগুলি আমাদের চালু আছে এবং 24 ঘন্টা আমাদের আইসিইউ, হেলিকপ্টার এবং অ্যাম্বুলেন্স সার্ভিস চালু রয়েছে, যেগুলির মাধ্যমে দূরপাল্লার এবং রিমোট অঞ্চলের মানুষকেও কিন্তু উন্নত স্বাস্থ্যসেবা দেওয়া যায়। এই ক্ষেত্রে আমি এটাও বলতে চাই আবারও যে আমাদের কিন্তু যে আইসিইউ হেলিকপ্টার সার্ভিস, সেটি বাংলাদেশের যে হার্ট অ্যাটাকে মানুষের মৃত্যু হয়, এই আইসিইউ হেলিকপ্টার সার্ভিস যদি তারা গ্রহণ করতে পারে এই সেবাটি, তাহলে কিন্তু ওই মানুষগুলি প্রাণে বেঁচে যাবে। কারণ সারা বাংলাদেশ প্রদক্ষিণ করতে কিন্তু একটা হেলিকপ্টারের সর্বোচ্চ যে সবচেয়ে দূরপাল্লার জেলাটিতেও 1.5 ঘন্টার বেশি লাগে না। এই সময়ের মধ্যে যদি এই বুকে ব্যথার পেশেন্টটিকে রেস্কিউ করে একটি কার্ডিয়াক সেন্টারে আনা যায় এবং তাকে তাৎক্ষণিক ক্যাথল্যাবে নিয়ে এনজিওগ্রাম করা যায় এবং তার কালপ্রিট ভেসেলে যদি আমি রিং পরিয়ে দিতে পারি, যেটিকে প্রাইমারি পিসিআই বলে, তাহলে এই মানুষটি কিন্তু বেঁচে যেতে পারে। এটি কিন্তু উন্নত বিশ্বের চিকিৎসা,
যেটি আমাদের দেশে বিদ্যমান, ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতালে বিদ্যমান, এবং সেটি ঈদের সময়, পূজা রোজায় সব সময় চালু আছে। স্যার, রোগী সেবায় মানবিকতা এবং প্রযুক্তিগত সমন্বয় কতটা গুরুত্বপূর্ণ? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে থেকে 50 বছর আগেও যখন বাংলাদেশে এক্সরে ছাড়া কিছু ছিল না, তখনও রুগীদের ডাক্তারের প্রতি রুগীর যে এক্সপেকটেশন ছিল যে ডাক্তারের ব্যবহার ভালো না, ডাক্তার আমার সাথে ভালো ব্যবহার করে নাই, অথবা ডাক্তার আমার সাথে ভালো ব্যবহার করেছে। এখনকার এই যুগে দাঁড়িয়ে যখন 1.5 ডিজিটাল এমআরআই আমরা ডিল করছি, আমরা ক্যাথল্যাব ডিল করছি, যারা ডিজিটাল প্রেসক্রিপশন করছি, একই সময়ে এসেও রুগীদের কিন্তু একই রকম কথা। রুগীরা যদি জিজ্ঞেস করেন ডাক্তারটা কেমন, ডাক্তারের ব্যবহার ভালো না, কথা শুনে নেয় মনোযোগ দিয়ে, অথবা না ডাক্তারটা খুব ভালো, আমারে খালাম্মা ডাকছে, মাসি ডাকছে, কিংবা আমারে আসার সময় পিঠে ধরে বলছে যে আপনি ভালো হয়ে যাবেন। তার মানে আমাদের যে প্যাশনেট বিষয়গুলি আছে, মানবিক বিষয়গুলি, এগুলি সারা জীবন টিকে থাকবে। রোবোটিক সার্জারি আসুক, রোবোটিক সার্জারি বাংলাদেশে চালু করবে। আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই, প্রধানমন্ত্রী কার্যালয়ের A2I অ্যাক্সেস টু ইনফরমেশন একটি ডিপার্টমেন্ট আছে, তার একটা টেলিমেডিসিন সেবা একটি CSR প্রোগ্রাম ছিল। আমরা ইউনিভার্সাল মেডিকেল এটার পার্টনার ছিলাম। তো আমরা সারা দেশে প্রায় 17টা জায়গায় গ্রামীণ ফোন আমরা এবং A2I মিলে এটা চালু করলাম। আমরা একটা স্টেক হোল্ডার। এটা হচ্ছে স্বল্প মূল্যে প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা। এটা খুবই, যেমন ঢাকায় আপনি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আপনি ঢাকায় কম্পিউটারে বসবেন, আর সরাইলের উচালিয়াপাড়া গ্রামে একজন নারী বসবে আরেকটা কম্পিউটারে। আপনি রিয়েল টাইম টেলিমেডিসিন, কিন্তু আপনি তাকে জিজ্ঞেস করছেন আপনার নাম কি, আম্বিয়া বেগম, বয়স 25, সে প্রেগনেন্ট, তার ব্লিডিং হচ্ছে, আপনি ওইখানে বসে যা বলছেন তা তো সত্যি বলছেন। এইদিকে একজন প্যারামেডিক থাকবে, সে কিন্তু তার ব্লাড প্রেশার, ব্লাড সুগার, তার লেগেডিমা, অ্যানিমিয়া সব দেখে আপনাকে ফোন দিচ্ছে। কোনো ইনভেস্টিগেশন থাকলে সেটাও আপনাকে স্ক্যান করে তাৎক্ষণিক দিচ্ছে। অর্থাৎ রীতিমতো এটা একদম কিন্তু রিয়েল টাইম ভার্চুয়াল একটা ট্রিটমেন্ট। কিন্তু এই সার্ভিসটা মাত্র 50 টাকায়, কিন্তু এই সার্ভিসটা ফাইনালি টিকে নাই। কেন টিকে নাই? আমরা বিভিন্ন জায়গায় 17টা সেন্টারের মানুষের একটা ডাটা কালেকশন করলাম। রুগীর একটাই কথা, না ডাক্তার আমাকে গায়ে হাত দিয়ে দেখে নেই, ডাক্তার আমি দেখি না, ডাক্তারকে টেলিভিশনে দেখছি। অনেক রুগীরা তো কম্পিউটার বুঝে না, টেলিভিশনে দেখছি বলে। না আমারে পালস দেখে নাই ডাক্তার, নিজে ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে দেখে নাই। মানুষের অতৃপ্তি বা মানে তুষ্টির অভাব হচ্ছে এগুলি। সুতরাং এগুলি কিন্তু একটা মানবিক বিষয়, টাচ, স্পর্শ। সুতরাং রুগীকে আমরা যে পালস দেখি, আপনি ডাক্তার যেহেতু আপনি জানেন, আমরা কিন্তু হাচিসনে পড়েছি সেগুলি, যে হাউ টু ফিল দ্য পালস, মানে রুগীর হাতকে ধরতে হয় কীভাবে, একটা হ্যান্ডশেক ভঙ্গিমায়। অর্থাৎ রুগীর সাথে আমার ডাক্তার হিসেবে প্রথমে একটা বন্ডিং হলো, যে মানবিকতা নিয়ে আমরা কথা বলছি। যতই আমি একদম স্পাইরোমেট্রি দিয়ে বা পালসঅক্সিমেট্রি দিয়ে পালস দেখি, কিন্তু হাত ধরে পালস ধরার রুগী বলে যে ডাক্তার আমাকে নিজে দেখেছে, নিজে হাত দিয়ে দেখেছে। এগুলো অনেক বড় একটা বিষয়। সুতরাং ডিজিটালাইজেশন যতই হোক, মানবিকতা টিকে থাকতেই হবে। ডাক্তারদের, নার্সদের বা সেবা সংশ্লিষ্ট সকলের এই মানবিক গুণাবলী থাকতেই হবে। এটা যখন থাকবে না, তখন ডাক্তারি টিকে থাকবে না বলে আমার মনে হয়। স্যার, বর্তমান বিশ্বে স্বাস্থ্য ব্যবস্থায় যে উন্নত প্রযুক্তি ও চিকিৎসা ব্যবস্থা চালু আছে, বর্তমানে সে জায়গায় বাংলাদেশ কতটা এগিয়ে গিয়েছে বলে আপনি মনে করেন? আমি কিন্তু আবার শুরুতেই বলেছি যে বাংলাদেশ এখন একটি স্বাস্থ্যসেবার চমকপ্রদ অবস্থানে দাঁড়িয়ে আছে। উন্নত বিশ্বের প্রায় সকল সুবিধা বাংলাদেশে বিদ্যমান। প্রায় সকল সুবিধা কিন্তু কী কারণে বলেছি, আমি আগেও বলেছি যে অর্গান ট্রান্সপ্লান্টেশন, রোবোটিক সার্জারি, এছাড়া খুব দামি দামি কিছু মেডিকেশন আছে যেগুলো আসলে আমাদের দেশের স্বাস্থ্যে, মানে মানুষের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করেও কিন্তু চিন্তা করতে হবে যে সব ওষুধ এই দেশে চালানোর মতো রুগী নাই। কিন্তু বিদেশে যেমন অনেক দামি দামি থেরাপি আছে, কতগুলি চিকিৎসা, এগুলি কোনো সেন্টার হয়তো চালু করেছে, কিন্তু খুব অ্যাভেলেবিলিটি এখনও করা যাবে না। এবং আমি যেটি বলছি যে বাংলাদেশ এবং স্বাস্থ্য খাতে কিন্তু বিনিয়োগ বাড়ছে, নতুন নতুন অনেক হাসপাতাল হচ্ছে, অনেক হাসপাতাল যা করেছিল তার থেকে ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা একটু আগেও কিন্তু আলোচনায় বলেছি যে আমার ইউনিভার্সাল মেডিসিটি 500 শয্যার সুপার স্পেশালিটি হচ্ছে। অর্থাৎ এখানেই উন্নত বিশ্বের প্রায় সকল সুবিধা বিদ্যমান থাকবে। সুতরাং হেলথ কেয়ারে আমরা অনেক দূরে গিয়েছি। স্যার, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি বলেছি আপনাকে যে ইউনিভার্সাল মেডিকেল কলেজের যে সুপার স্পেশালিটি ইউনিভার্সাল দ্য মেডিসিটি নির্মাণ কাজ দ্রুত চলছে। এটি 4টি বেসমেন্ট সহ 15 ফ্লোর, দ্যাট ইজ 19 তলা সুপার স্পেশালিটি, যেখানে 500 বেডের অ্যারেঞ্জমেন্ট থাকবে, যেখানে লিভার ট্রান্সপ্লান্টেশন সহ বিভিন্ন প্রযুক্তিগত চিকিৎসা সেবা থাকবে। এবং যে কার্ডিয়াক সেন্টার আছে এটি আরও বড় হবে, ক্রিটিক্যাল কেয়ার আরও বড় হবে, জিরো টু অ্যাডাল্ট আইসিইউ বড় হবে, ডায়ালাইসিস হবে আরও অনেক বেশি,
বা আমাদের সেবার পরিধিটা অনেক বড় হবে। এবং আমাদের যে মেডিকেল কলেজ রয়েছে, ইউনিভার্সাল মেডিকেল কলেজ, এটিকে আরও মানসম্মত করা। আমাদের 12তম ব্যাচ এবার প্রবেশ করছে এবং এই মেডিকেল কলেজের রেজাল্ট প্রফেশনাল পরীক্ষাগুলিতে অনেক ভালো। আমরা এটিকে আরও বড় পরিসরে করতে চাই, আরও বড় ক্যাম্পাস নিয়ে করতে চাই। আমাদের নার্সিং কলেজ আছে যেখানে ডিপ্লোমা, বিএসসি, পোস্ট বেসিক এবং এমএসসি রয়েছে, এবং আমাদের নার্সরাও কিন্তু অনেক ভালো রেজাল্ট করছে। এবং আমাদের যে নার্সিং সেন্টার, সেগুলিতে কিন্তু প্রতি বছর ভর্তির সময় একটি সিটও খালি থাকে না। এটির মানদণ্ড প্রমাণ করে। আমরা ব্রাহ্মণবাড়িয়া এবং বরিশালে আমাদের দুটি আধুনিক ডায়াগনস্টিক এবং কনসালটেশন সেন্টার রয়েছে। আমরা ঢাকার আশেপাশে আরও 5টি জেলায় খুব শীঘ্রই আমাদের এই কার্যক্রম শুরু করব। এবং আমরা যেটি মানুষকে স্বাস্থ্য সচেতনতার জন্য বেশি উদ্বুদ্ধ করতে চাই। স্বাস্থ্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার তো অনেকেরই আছে, কিন্তু আমরা মানুষকে হেলথ কনসিয়াস করতে চাই। আমরা একটা জিনিস দেখেছি, অনেক শিক্ষিত মানুষ, অনেক পদস্থ সরকারি কর্মকর্তাও কিন্তু তার নিজের স্বাস্থ্য সম্পর্কে একেবারেই ওয়াকিফাল না। ইটিটি পরীক্ষা অনেকে জানে না। আমরা রুগীকে যখন বলি যে আপনি হেলথ চেক আপগুলি করেন বছরে 2 বার মাস্ট, বলে যে না আমার তো কোনো অসুখ নাই, অথবা আমার তো কেউ ডায়াবেটিস আছে কি না, বা প্রেশার বা উচ্চ রক্তচাপ আছে কি না, বলে না আমার তো কোনো সিমটম নাই। তার যে সিমটম নাই বললো, সেটি হচ্ছে আরও বড় ক্ষতিকর জিনিস। যদি সিমটম থাকতো তাহলে অন্তত ডাক্তারের কাছে গেলে ডাক্তার ব্লাড প্রেশারটি মাপতো। সুতরাং এর জন্য নিয়মিত আমরা যে কাজটি করে থাকি, আমরা কিন্তু বিশেষ দিনগুলিতে ফ্রি স্পেশালাইজড মেডিকেল ক্যাম্প করি, যেখানে মানুষকে ফ্রি রক্তচাপ পরীক্ষা, ফ্রি ইসিজি করা, ফ্রি ব্লাড সুগার দেখা, মানুষকে বিভিন্ন পরামর্শ দেওয়া এবং ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার পাশাপাশি তাকে তাৎক্ষণিক যদি কোনো মেডিকেশন হয় সেটিকে আমরা কিন্তু ফ্রি দিয়ে দিচ্ছি। যে একজন পেশেন্ট তার প্রেশার মেপে দেখলাম 170 বা 110, তিনি জানেন না তার যে প্রেশার এত বেশি, তাকে আমরা একটা এমডোকেল 5 খাওয়িয়ে দিয়ে বলছি যে আপনি এখন থেকে রেগুলার এই ওষুধটা খাবেন, এই পরীক্ষাগুলি করবেন এবং চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেবেন। সুতরাং আমরা একটি ইউনিভার্সাল টেলিভিশন নামে একটি টেলিভিশন চ্যানেলও, ইউটিউব চ্যানেলও চালু করছি, যেটিও মানুষের কল্যাণে কাজ করবে, যে মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্যই। কিন্তু আমরা এই চ্যানেলগুলিতে কথা বলবো, বিভিন্ন ডাক্তাররা কথা বলবে, মানুষের সচেতনতা নিয়ে কথা বলবো। শুধুমাত্র মানুষের স্বাস্থ্য সচেতনতা না, এই সামাজিক যে অবক্ষয় হচ্ছে এগুলির জন্য আমরা কিছু বিশিষ্ট মানুষজনকে আনবো। এই যে মানুষের যে অসহিষ্ণুতা বাড়ছে, মানুষের যে এত রাগ, মানুষের এইটা কিন্তু, এবং এর জন্য অন্যতম একটি প্রধান কারণ কিন্তু আমি মনে করি যে মোবাইল ফোন, যে মানুষের যে ঘুম কমে যাচ্ছে, মানুষ রাত জেগে স্ক্রল করছে, তার ঘুমাচ্ছে না, ভোর 5টা পর্যন্ত মোবাইল ফোনে আছে, সে পরিমিত ঘুমাতে পারছে না বলে সে ইরিটেটেড হয়ে থাকছে, রাস্তায় এসে মানুষের সাথে সামান্য বিষয় নিয়ে বাকবিতণ্ডা করে কিন্তু খুন খারাপের মতো ঘটনা ঘটে যাচ্ছে। একটু তাড়াতাড়ি জান না ভাই। এক রাজা খুব অসুস্থ, রাজকন্যা কোথাও চিকিৎসা পেল না, সবাই তাকে ফিরিয়ে দিল। রাজকন্যা রাজাকে নিয়ে এলো ইউনিভার্সাল হাসপাতালে। আমার বাবা মা দিন রাত এভাবেই কাটে, বিশ্বাস হলো না তোমার? দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো, জানো বাবা মাকে আমি কাছেই পাই না, দুজনকে খুব মিস করি। কিন্তু ওরা যে সুপার হিরো, সুপার হিরোদের অনেক দায়িত্ব। কি বললে? আমি অনেক একা? আরে না, তুমি তো আছো। এমন নিবেদিত প্রাণ একঝাঁক সুপার হিরো ডাক্তার, নার্স এবং আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দিনরাত 24 ঘন্টায় নিয়োজিত আছে আপনার সেবায়। ওরে দুষ্টটা, এখনো ঘুমাওনি? না। কি ইমার্জেন্সি? এখনই আসছি। তখনই কেউ দেয় হাত বাড়িয়ে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, চাই হাসি মুখ সবার। স্যার, দর্শকদের উদ্দেশ্যে একজন চিকিৎসক হিসেবে আপনার বিশেষ স্বাস্থ্যবার্তা কি? আমি দর্শকদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, একজন চিকিৎসক হিসেবে, প্রশাসক হিসেবে না, আপনারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, আপনারা স্বাস্থ্য সচেতন হন। বিদেশে মানুষ কিন্তু স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক, সুতরাং এই দেশের মানুষ শুধুমাত্র অসুখ হলে ডাক্তারের কাছে যায় বা টেস্ট করে। আমি বলবো যে আপনারা বছরে কমপক্ষে 2 বার স্বাস্থ্য পরীক্ষা করুন, নিয়মিত হাঁটাচলা করুন, সুস্থ স্বাভাবিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন। আমাদের যে শাকসবজি ফলমূল আছে এবং আমাদের যে সুষম খাদ্য বলতে যা বোঝায় সেটিকে ফলো করুন। এই যে জাঙ্ক ফুড, এখন যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমি দেখি যে একটি পরিবার পুরোটাই হয়তো ফুড পান্ডায় অর্ডার দিয়ে সকাল দুপুর রাত খাওয়া দাওয়া করছে, এগুলিকে বাদ দিয়ে একদম স্বাস্থ্যসম্মত খাবার খান এবং স্থূলতা পরিহার করুন। রাত জেগে মোবাইল না টিপে নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ুন এবং
সকালে উঠে দিনের কাজগুলি করুন, অতিরিক্ত মানসিক চাপ নেবেন না, উৎফুল্ল থাকুন এবং স্বাস্থ্য সচেতন হন। অন্যদেরকে ফেসবুকে স্বাস্থ্য সচেতনতার পরামর্শ দিন, তাহলে আশা করব যে আপনারা সুস্থ থাকবেন অনেক দিন। ধন্যবাদ স্যার আপনার সুন্দর পরামর্শের জন্য। সুপ্রিয় দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত হেলথ টক অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ এবং ঈদ মোবারক সবাইকে।